নমস্কার বন্ধুরা, বাংলা সেমেথ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা পেজটা দেখেই বুঝতে পারছো যে এটা আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ওই মহেশ গল্প থেকে নেওয়া হয়েছে। কেমন? আর এখানে বেশ কিছু এমন লাইন রয়েছে যেগুলো আমরা বাংলাতেই বুঝতে পারবো না। এই যে লক্ষ্য করো, সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে, আর সেই লক্ষ ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে, তাই না? তাহলে এরকম কিছু লাইন রয়েছে যেগুলো আমাদের বাংলাতে সেন্সটা বুঝতে পারি না, সেটা আবার ট্রান্সলেশন করতে হবে। সুতরাং বুঝতে পারছো যে ভিডিওটা তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। কেমন? শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের দেখিয়ে দেবো কী করে এই টাফ সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন খুব সহজে তোমরাও করতে পারবে। তাহলে চলো শুরু করি। কেমন? তো তার আগে বলে দিই, এটা কিন্তু আমি যে কোনো পেসেজ তুলে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের WB এক্সাইজ যে মেন এক্সাম হয়েছিল 2019 সালে, সেখানে এই কোয়েশ্চেনটা এসেছিলো। সুতরাং বুঝতে পারছো পরীক্ষাতে তোমাদের এরকম কোয়েশ্চেন দিতে পারে। কেমন? প্রথমে আমরা পেসেজটা পড়ে নিই। কেমন? দেখো, গ্রামের নাম কাশীপুর, গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তাঁর প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা, পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। ওকে, তারপরে দেখো, সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। তাহলে চলো এরপরে আমরা এই পেসিটার লাইন বাই লাইন ধরে ধরে ট্রান্সলেশনটা কী হবে সেটা দেখব। কেমন? দেখো, গ্রামের নাম কাশীপুর, এটা সোজা আছে অবশ্য। দ্য নেম অফ দ্য ভিলেজ ওয়াজ কাশীপুর, এখানে বলার কিছু নেই। কেমন? হ্যাঁ, আরেকটা জিনিস বলছি যে পেসিটা দেখে তোমরা বুঝতে পারছো যেটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে যাবে। কেমন? তোমরা যে কোনো যদি কোনো গল্পের অংশ হই, হ্যাঁ, সেগুলো সবই কিন্তু পাস্ট টেন্সে যাবে। এই যে গ্রামের নাম কাশীপুর, এখানে কিন্তু বুঝতে পারছো না যেটা প্রেজেন্ট আর পাস্টে, তাই না? কিন্তু এই যে দেখতে পাচ্ছ পড়িতেছে, কেমন? তারপরে এই যে উড়িয়া যাইতেছে, উড়িয়া যাইতেছে, সুতরাং এগুলো আমরা বুঝতে পারছি এটা আমাদের পুরোপুরি পাস্টে যাবে। কেমন? দেখো, গ্রামের নাম কাশীপুর, দ্য নেম অফ দ্য ভিলেজ ওয়াজ কাশীপুর, এটা ঠিক ছিল। তারপরে কী ছিল? গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। প্রথমে এই পাঠটা করি, গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তাই না? গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তাহলে ইট ওয়াজ স্মল, ইট বলতে কোনটা? ভিলেজটা। কেমন? তাহলে দুবার ভিলেজ দিলে একটু অড লাগবে শুনতে, তাই এখানে ইট দিয়েছি। তাহলে ইট ওয়াজ স্মল, ওকে। স্মলার ওয়াজ ইটস জমিদার, তাহলে গ্রামটা ছিল ছোট, আর স্মলার মানে আরও ক্ষুদ্রতর ছিল এটার জমিদারটা, কোনটার? ওই গ্রামের। তাহলে হয়ে গেল এটা, ওকে। তারপরে দেখো, তবু তার দাপটে প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। দেখো, বাংলাতে এই ফর্মেট হতে পারে, কিন্তু ইংরেজিতে জেনারেলি এরকম হয় না। বেস্ট হবে যদি আমরা এটা নিজের মতো সাজিয়ে নিই। কীরকম সাজাবো না, তার দাপট এতটাই যে প্রজারা টু শব্দটি করতে পারে না। এবার টু শব্দটি মানে কি বলো? টু শব্দটি মানে কি? কোনো কিছু প্রতিবাদ করা, তাই না? কোনো প্রতিবাদ করতে পারে না, বা কোনো একটা শব্দ উচ্চারণ করতে পারে না। বিভিন্ন সেন্স হতে পারে। কেমন? তো দেখো আমরা কী করছি, বাট সাচ ওয়াজ, এই যে সাচ আর দ্যাট দিয়েছি, অর্থাৎ এমন যে, তাহলে এমন তার দাপট যে প্রজারা টু শব্দটি করতে পারে না, তাই না? বা বলতে পারি এমন তার প্রতাপ যে প্রজারা টু শব্দটি করতে পারে না। বাট সাচ ওয়াজ হিজ ইনফ্লুয়েন্স, তাহলে তার প্রভাবটা, তার এই যে প্রতাপ ছিল এখানে, তাই না? তার বা দাপট, প্রতাপ, দুটোর মিনিংটা প্রায় একই আসছে। কেমন? তা আমরা দুটোকে একসাথে মার্জ করে দিয়েছি। তার সাচ ওয়াজ হিজ ইনফ্লুয়েন্স, তার প্রভাবটা এতটাই ছিল। বা তোমরা যদি এখানে অথরিটি করতে, অথরিটি অর্থাৎ তার কর্তৃত্ব এতটাই জোরদার ছিল বা জোরালো ছিল, সেটা হতো, কিন্তু এটা বেটার হচ্ছে। তাহলে সাচ ওয়াজ হিজ ইনফ্লুয়েন্স, তার ইনফ্লুয়েন্স এতটাই ছিল দ্যাট যে হিজ সাবজেক্টস কুড নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড। এবার সাবজেক্ট মানে এখানে বিষয় নয়, সাবজেক্ট মানে হচ্ছে প্রজা, তাই না? তাহলে তার প্রজারা হিজ সাবজেক্টস কুড নট আটার, অর্থাৎ পারতো না, কি পারতো না? আটার করতে পারতো না, উচ্চারণ করতে পারতো না এ সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ। এই যেখানে টু শব্দটি করতে পারতো না, আমরা কি করলাম যে তার প্রজারা একটি শব্দ উচ্চারণ করতে পারতো না। এগেনস্ট হিম, এখানে যদি দিয়ে দিতাম যে এগেনস্ট হিম, তাহলে আরও ভালো হতো, যে তার বিরুদ্ধে, এগেনস্ট হিম। যাই হোক, তাও মানেটা আসছে অবশ্য। তাহলে কী হলো? ইট ওয়াজ স্মল, স্মলার ওয়াজ ইটস জমিদার, বাট সাচ ওয়াজ হিজ ইনফ্লুয়েন্স দ্যাট হিজ সাবজেক্টস কুড নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড। ওকে,
চলো পরেরটা দেখো, ছোট ছেলের জন্মতিথি পূজা, তাই না? জন্মতিথি মানে ওই বার্থডে, তাই তো? পূজা মানে ওই একটা উৎসব বলতে পারো বা রিচুয়াল। ইট ওয়াজ দ্য বার্থডে রিচুয়াল, অর্থাৎ জন্মদিনের শুভ কাজ বা বলতে পারো এই যে পূজা পার্বণ, তাহলে ইট ওয়াজ দ্য বার্থডে রিচুয়াল অফ হিজ ইয়ংগেস্ট সন, তার সবচাইতে ছোট ছেলের ইয়ংগেস্ট সন। এটা ঠিক আছে। আর তারপর কি আছে, পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। পূজা সারিয়া অর্থাৎ পূজাটা সেরে নিয়ে, এবার তোমরা বলতে পারো যে পারফর্মিং দ্য রিচুয়াল, কিন্তু না, যদি আমরা আইএনজি এড করি তাহলে কী বোঝাবো বলো তো, যে কাজটা করে নিয়েই সে বাড়ি ফিরছে, তাই না? যেমন গোয়িং হোম আই ফাউন্ড হার ডেড, গোয়িং হোম অর্থাৎ বাড়ি পৌঁছেই আমি তাকে দেখলাম। কিন্তু এখানে কী হচ্ছে, পূজা সারি মানে কি পুজো পুরোপুরি কমপ্লিট করে, তাই না? তাহলে এখানে আমাদের ওই পাস্ট পার্টিসিপেল ইউজ করতে হবে, প্রেজেন্টটা ইউজ করলে হবে না। তাহলে দেখো কী করেছি, ওটাই করেছি যে হ্যাভিং পারফর্মড অর্থাৎ পারফর্ম করে নিয়ে, তাই না? পারফর্ম করে নিয়ে দ্য রিচুয়ালস, ওই পূজা পার্বণের যে রয়েছে সেগুলো পারফর্ম করে নিয়ে তর্করত্ন ওয়াজ রিটার্নিং হোম, তর্করত্ন বাড়ি ফিরছিল, রিটার্নিং হোম ইন দ্য আফটারনুন, দুপুর বেলায় বা দ্বিপ্রহর বেলায়। তাহলে হয়ে গেল তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাড়ি ফিরতেছিলেন, তর্করত্ন ওয়াজ রিটার্নিং হোম ইন দ্য আফটারনুন। ওকে, চলো পরেরটা দেখো, বৈশাখ শেষ হয়ে আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। এই পার্টটা করি কেমন, বৈশাখ শেষ হয়ে আসে, তাহলে দ্য মান্থ অফ বৈশাখ মাসটা ওয়াজ নিয়ারিং, এই যে এখানে নিয়ার মানে হচ্ছে কাছে, তাই তো? কিন্তু এটা ভার্ব হয়, অর্থাৎ অগ্রসর হওয়া বা এগিয়ে আসা। তাহলে এই বৈশাখ মাসটা ধীরে ধীরে এগিয়ে আসছে কোন দিকে, টু ইটস এন্ড, অর্থাৎ শেষের দিকে। তাহলে এটা হলো বৈশাখ শেষ হয়ে আসে, অর্থাৎ দ্য মান্থ অফ বৈশাখ ওয়াজ নিয়ারিং, তোমরা যদি অ্যাপ্রোচিং করতে তাও তো, হ্যাঁ, তাহলে নিয়ারিং টু ইটস এন্ড অর্থাৎ শেষ হতে চলেছে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। বাট নো ট্রেস অফ ক্লাউড, এবার তোমরা বলো মেঘের ছায়াটুকু মানে কি, মেঘের চিহ্নটুকু, তাই না? তাহলে এটা কিন্তু বেটার হচ্ছে। তাহলে বাট নো ট্রেস অফ ক্লাউড, তোমরা যদি করতে যে বাট নো শ্যাডো অফ ক্লাউড, সেক্ষেত্রে ইংরেজিতে মিনিংটা প্রকাশ পেত না। বেস্ট হবে তোমরা যদি এটাই করো, নো ট্রেস অফ ক্লাউড অর্থাৎ মেঘের কোনো চিহ্নটুকু কুড বি ফাউন্ড, দেখা যেত এনিহোয়ার, কোথাও না, তাই না? এই যে নো ছিল এখানে, তাহলে নো ট্রেস অফ ক্লাউড কুড বি ফাউন্ড এনিহোয়ার, মেঘের চিহ্নটুকু কোথাও দেখতে পাওয়া যেত না বা কোথাও নেই। ওকে, পরেরটা দেখো, অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। তাহলে এটা আমরা আলাদা একটা সেন্টেন্স বানিয়েছি, এখানে ফুল স্টপ দিয়েছি আর বাকিটা আলাদা সেন্টেন্স। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। এবার দেখো এই সেন্টেন্সগুলো পড়ে ঘাবড়ে গেলে হবে না, তোমাদের সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফর্মেট কিন্তু চিরন্তন, এর বাইরে কিচ্ছু না। তাহলে অনাবৃষ্টির আকাশ হইতে, তো এটা তো খুবই সোজা, অনাবৃষ্টির আকাশ হইতে, তাহলে এটা আমরা করে দেবো যে ফ্রম দ্য আকাশ অফ অনাবৃষ্টি, এটা হয়ে যাবে। আগুন ঝরিয়া পড়িতেছে, এবার দেখো সত্যি কি আগুন ঝরে পড়েছে না, সেরকম মনে হচ্ছে, সত্যি কিন্তু আগুন ঝরে পড়েনি, মনে হচ্ছে যেন আগুন ঝরছে। তাহলে আমরা মনে হওয়ার জন্য একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে সিম মানে হচ্ছে মনে হওয়া, আর এর কিন্তু আইএনজি ফর্মেট হয় না। এই যেখানে ঝরে পড়িতেছে তার জন্য আইএনজি করব না, সিম মানেই হচ্ছে ঝরে পড়া বা এটা কন্টিনিউয়াস ফর্মেটে আছে। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে আগুন ঝরিয়া পড়িতেছে, তাহলে ফায়ার সিমড, তাহলে আগুনটা মনে হচ্ছে বা আগুনটা মনে হচ্ছে কি মনে হচ্ছে, ফলিং ডাউন অর্থাৎ পড়ছে, নিচে পড়ছে, ফল ডাউন, তাই তো, ফলিং ডাউন। এবারে কোথা থেকে পড়ছে এই পার্টটা আমরা আগে এবার দিলেই হবে, অনাবৃষ্টির আকাশ হইতে, তাই তো। ফ্রম দ্য এরিড স্কাই, এরিড মানে কি, শুষ্ক বা যেখানে বৃষ্টির ছিটে ফোটাও নেই, একেবারে ড্রাই বলতে পারো। তাহলে এই যে অনাবৃষ্টি ছিল, তাহলে অনাবৃষ্টির আকাশ হইতে, অর্থাৎ বলতে পারি যে শুষ্ক আকাশ হইতে আগুন ঝরে পড়ছিল, তাই না? ফায়ার সিমড ফলিং ডাউন ফ্রম দ্য এরিড স্কাই। ওকে, চলো পরেরটা দেখো, সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সে লক্ষ ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। দেখো ঘাবড়ে গেলে হবে না, কি বললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কেমন দেখো, সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, এই পাঠটা করি আগে, ফুটি ফাটা হইয়া আছে। এবার কে হয়ে আছে বলো তো, না ওই মাঠটা, তাই তো, এটা হচ্ছে আমাদের আসলটা। তাহলে এই যে কোথায় গেল, মাঠখানা, তাহলে মাঠখানা, তাহলে দ্য ফিল্ড দিয়ে দিলাম, দ্য ফিল্ড। এবারে মাঠটা কোথায় আছে, সম্মুখে আছে, তাই তো। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, সম্মুখের দিগন্ত জোড়া মাঠ, তাহলে এটা আমরা আগে করব, কেমন, দ্য ফিল্ড এ হেড মানে কি, আগে যেটা আছে, তাহলে সম্মুখের মাঠ হয়ে গেল। এবার দিগন্ত জোড়া, তার মানে কি, যেটা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, তাই না? তো কী করেছে দেখো,
দ্য ফিল্ড এহেড অর্থাৎ সম্মুখে যে মাঠটা আছে কমা এক্সটেন্ডিং টু দ্য হরাইজন, তাহলে যেটা একেবারে ওই দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে সেই মাঠটা। কেমন? দ্য ফিল্ড এক্সটেন্ডিং টু দ্য হরাইজন, এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল। তাহলে এই পাঠটা করলাম। তারপর কী ছিল? জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে। জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা, এবারে ফুটি ফাটা মানে কি দেখো, ওটার মানেটা আমরা পরেরটাতে পাবো। আর সেই লক্ষ্য ফাটল দিয়া, তাহলে এখানে সেই লক্ষ্য ফাটল দিয়া, অর্থাৎ এখানে ফুটি ফাটা অর্থ বোঝাচ্ছে ফাটলটা। কেমন? তাহলে এটা আমরা পরেরটা থেকে বুঝতে পারলাম। তাহলে জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে কোনটা? এই মাঠটা। তাহলে মাঠটা আমরা ইংরেজি করে দিয়েছি দ্য ফিল্ড এড এক্সটেন্ডিং টু দ্য হরাইজন। ওকে, ওয়াজ। এবার জ্বলে পুড়ে আছে, তার ইংরেজি কী হবে বলো তো? পার্চড বা স্কোর্চড। এবার স্কোর্চড মানে কি? মানে ঝলসে যাওয়া বা একেবারে যেটা রোদে পুড়ে ঝলসে গেছে। তাহলে স্কোর্চড অথবা পার্চ মানে একেবারে তপ্ত হয়ে যাওয়া, বলতে পারো পুড়ে ছারখার হয়ে যাওয়া। তাহলে দুটোর মধ্যে যে কোনোটা ওয়ার্ড ইউজ করলেই হবে। তাহলে ওয়াজ পার্চড অবলিক স্কোর্চড। ওকে, এটা হয়ে গেল। অ্যান্ড ক্রেকেড, এবং ফাটল ধরেছে, অ্যান্ড ক্রেকেড। তাহলে আবার পড়ি, জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে কোনটা? ওই মাঠটা। তাহলে মাঠটা আমরা এখানে করে দিয়েছি দ্য ফিল্ড এড এক্সটেন্ডিং টু দ্য হরাইজন। ওকে, ওয়াজ পার্চড অর স্কোচড মানে জ্বলে পুড়ে আছে, অ্যান্ড ক্র্যাকড এবং ওই ফাটল ধরেছে বা ফুটি ফাটা হইয়া আছে, এটা হচ্ছে ফুটি ফাটা হইয়া আছে। ওকে, হয়ে গেল। তারপরে দেখো, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। তাই না? দেখো, এখানে আমাদের বুঝতে হবে যে কোনটা ধোঁয়া হয়ে উড়ছে। কোনটা উড়ছে বলো তো? না, ধরিত্রীর বুকের রক্তটা। ধরিত্রীর বুকের রক্তটা ও ধোঁয়া হয়ে উড়ছে। তা এটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। কেমন? আর সেই লক্ষ্য ফাটল দিয়া, তাহলে এই যে ধরিত্রীর বুকের রক্তটা সেটা কোথায় দিয়ে উড়ছে? না, সেই লক্ষ্য ফাটল দিয়া। তাহলে এটা আমরা আগে লিখে দিই। তাহলে এটা কী করেছে দেখো, অ্যান্ড থ্রো আউট দোজ ক্র্যাকস। এই যেখানে ছিল যে ক্র্যাক হয়ে আছে মাঠটা, তাই না? তাহলে ওই ফাটলগুলো দিয়ে থ্রো আউট দোজ ক্র্যাকস, এখানে লক্ষ্য আছে তাই না, ওই সেখানে মিলিয়ন দিলে হতো। অ্যান্ড থ্রো আউট দোজ মিলিয়ন অফ ক্র্যাকস, লক্ষ ফাটল দিয়ে কী হচ্ছে না, এই সাবজেক্টটা আমাদের উড়ছে। তাহলে দ্য ব্লাড অফ দ্য আর্থ কোর মানে হচ্ছে মূল, বা বলতে পারো একেবারে মূল ভাগটাকে বলা হয় কোর। তাহলে পৃথিবীর যে মূল ভাগ বা বলতে পারো বুকের রক্ত, তাই না? তাহলে এখানে কোর ওয়ার্ডটা ইউজ করেছি। দ্য ব্লাড অফ দ্য আর্থ কোর, তাহলে পৃথিবীর মূল ভাগের রক্তটা কী হচ্ছে না, ধোঁয়া হইয়া উড়ছে। তাহলে উড়ে যাচ্ছে মানে কি, বাষ্পায়ন ঘটছে। তাহলে ওয়াজ ইভেপোরেটিং। তাহলে এই যে ব্লাড অফ দ্য আর্থ হচ্ছে কোর্সের, সেটা হচ্ছে ইভেপোরেট করছে। কীরকমভাবে করছে বলো তো? না, এই যে ধোঁয়া হইয়া, নিরন্তরভাবে ধোঁয়া হইয়া উড়ছে। তাহলে লাইক স্মোক, ধোঁয়া রূপে বা ধোঁয়া হইয়া উড়ছে, আর নিরন্তরভাবে অর্থাৎ একেবারে অনবরতভাবে, তাই না? তাহলে সিজলেসলি, অর্থাৎ অবিরামভাবে, সিজলেসলি। তাহলে কী দাঁড়ালো? পুরোটা পড়ি একবার। অ্যান্ড থ্রো আউট দোজ ক্র্যাকস দ্য ব্লাড অফ দ্য আর্থস কোর ওয়াজ ইভ্যাপোরেটিং লাইক স্মোক সিজলেসলি। কেমন? ওকে, চলো পরেরটা দেখো। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে। কেমন? দেখো, তাহলে প্রথমে আমরা এই পাঠটা করি। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে, এটা হচ্ছে আমাদের অসমাপিক ক্রিয়া। কেমন? তাহলে কি করব না, চাহিয়া থাকিলে ওই ঊর্ধ্বগতির প্রতি মাথা ঝিমঝিম করে। কার করে বলো তো? এখানে আমরা একটা সাবজেক্ট দেবো, সেটা হচ্ছে ওয়ান, অর্থাৎ একজনের, বা বলতে পারো যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি ওই সেটার দিকে চাহিয়া থাকিবে তার মাথা ঝিমঝিম করবে। তাহলে আমরা সাবজেক্ট দেবো ওয়ান। তাহলে এই পাঠটাকে করে নিই প্রথমটা। কেমন? এইটা দেখো, অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে। কেমন? দেখি কী করেছি, গেজিং অ্যাট দেয়ার সার্পেন্টাইন আপওয়ার্ড মুভমেন্ট। গেজিংয়ের মানে কি, এক দৃষ্টে চেয়ে থাকা। তাহলে এই যে চাহিয়া থাকিলে, কোন দিকে চাহিয়া থাকিলে না, তাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে। সর্পিল মানে হচ্ছে সর্প থেকে ওয়ার্ডটা আসছে সর্পিল, অর্থাৎ সার্পেন্ট মানে হচ্ছে সাপ বা সর্প, সার্পেন্ট, সেখান থেকে অ্যাডজেক্টিভটা হচ্ছে সার্পেন্টাইল, অর্থাৎ সাপের মতো, তাই না? তা দেখো কী করেছি, সার্পেন্টাইন আপওয়ার্ড মুভমেন্ট। আপওয়ার্ড কেন না, এই যে ঊর্ধ্বগতি, হ্যাঁ, আর আপওয়ার্ড মুভমেন্ট অর্থাৎ উপর দিকে যে গতিটা হচ্ছে ওই সাপের মতো আকারে, সেই দিকে তাকিয়ে থাকলে এটা কীরকম ঊর্ধ্বগতিটা না, অগ্নিশিখার মতো। তাহলে কী করেছি, লাইক ফ্ল্যাম। তাহলে কী দাঁড়ালো, অগ্নিশিখার মতো ওই সাপের মতো উপর দিকে গতির দিকে গেজিং এড করে থাকলে বা তাকিয়ে থাকলে কী হবে না, মাথা ঝিমঝিম করে।
অর্থাৎ ওয়ান ফেল্ট ডিজি, এটার স্পেশাল ইংলিশ হচ্ছে এটা। কেমন? মাথা ঝিমঝিম করা, তার মানে দাঁড়াচ্ছে ওয়ান ফেল্ট ডিজি। ফিল ডিজি মানে হচ্ছে মাথা ঝিমঝিম করা, ফিল ডিজি বা মাথা ঘোরা। তাহলে ওয়ান ফেল্ট ডিজি, একজনের মাথা ঘুরে যাবে, যেন নেশা লাগে, যেন নেশা লাগে। তাহলে এজ ইফ ওয়ান ওয়াজ ইনটক্সিকেটেড, যেন সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, এরকমভাবে তার মাথাটা ঝিমঝিম করবে। এবার দেখো এখানে ওয়ানের পরে যে কোনো প্রোনাউন বা যে কোনো সাবস্টিটিউট কিন্তু আমরা ওয়ানেই বসাবো। কেমন? ওয়ানের পরে ওয়ানেই বসাবো, এরপরে কিন্তু হি বা সি বসানো যায় না, ওয়ানের সবসময় ওয়ানেই বসে। তাহলে কী দাঁড়ালো? পুরোটা পড়ি। গেজিং অ্যাট দেয়ার সার্পেন্টাইন আপওয়ার্ড মুভমেন্ট লাইক ফ্লেমস, ওয়ান ফেল্ট ডিজি এজ ইফ ওয়ান ওয়াজ ইনটক্সিকেটেড। তাই না? তাহলে দেখলে আমরা কী করে খুব সহজেই ভেঙে ভেঙে এই ট্রান্সলেশনটা করলাম। ওকে, তো এরপরে আমরা পুরো ট্রান্সলেশনে পড়বো। দেখো কত সুন্দর হয়েছে। দেখো, দ্য নেম অফ দ্য ভিলেজ ওয়াজ কাশীপুর। ইট ওয়াজ স্মল, স্মলার ওয়াজ ইটস জমিদার, বাট such was his influence that his subjects could not utter a single word. It was the birthday ritual of his youngest son. Having performed the rituals, Torkoratna was returning home in the afternoon. The month of Boishak was nearing to its end, but no trace of cloud could be found anywhere. Fire seemed falling down from the arid sky. Okay. The field ahead, extending to the horizon, was parched or scorched and cracked. And throughout those cracks, the blood of the earth's core was evaporating like smoke ceaselessly. Gazing at their serpentine upward movement like flames, one felt dizzy as if one was intoxicated. তাই না? তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে ট্রান্সলেশন কীরকম হয়েছে, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে জানাবে। কেমন? আর ভিডিওটা কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট দুজনের মধ্যে শেয়ার অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।